লেবু, পর্ব ১৪। আরও মাস দুয়েক লাগলো সাবার পুরোপুরি সুস্থ হতে। এই দুটো মাসও তাকে কাটাতে হলো কড়া নিয়মের মাঝে। সময় মতো ঘুম থেকে ওঠা, সময় মতো ঘুমাতে যাওয়া, ডক্টরের পরামর্শের বাইরে কোনো খাবার না খাওয়া, ২ সপ্তাহ পর পর চেক আপে যাওয়া, আর সাপ কাতের বুকে লেপ্টে ঘুমিয়ে থাকা। এভাবেই চলছিল জীবনটা। গত সপ্তাহে ডক্টর আফরোজা অপ্রত্যাশিতভাবে ঘোষণা করলেন সাবা এখন সম্পূর্ণ সুস্থ। চাইলেই পূর্বের ন্যায় সাধারণ জীবনে সে ফিরে যেতে পারে। সেদিন হসপিটাল থেকে ফেরার সময়ে গাড়িতে বসে সাবা কোমল গলায় ডাকলো সাবকাত। সাবকাত ড্রাইভ করতে করতে একবার তার দিকে আর চোখে তাকিয়ে আবারও সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, বলো। সাবা ইতস্তত করে বলল, আমি যদি আবারও চাকরিতে জয়েন করতে চাই, আপনার কি তাতে কোনো আপত্তি থাকবে? সাবকাত ভ্রু কুঁচকে কিন্তু ঠোঁটে সূক্ষ্ম হাসি হেসে বলল, তোমার কাজ নিয়ে কোনোদিন আমার কোনো আপত্তি ছিল? সাবা থতমত খেয়ে বলল, না মানে। সাবকাত তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক হাত দিয়ে আলতোভাবে তার চোখের সামনে পড়ে থাকা কয়েকটা চুল কানের পেছনে গুজে দিল। তার এতটুকু কাণ্ডেই শিউরে উঠল সাবা। দম বন্ধ হয়ে এলো রীতিমতো। অস্বস্তিতে নয়, ভালো লাগায়। সাবকাতের এই স্পর্শগুলো আজকাল বড্ড বিরক্ত করে, বরফের ন্যায় জমিয়ে দেয় তার স্বাভাবিক সচল হৃৎপিণ্ডকে। সাবাকে দ্রুত স্বাভাবিকতায় ফিরিয়ে এনে সাবকাত স্পষ্ট গলায় বলল, তোমাকে কতবার বলেছি, আগে যেমন ছিলে ঠিক তেমনটাই থাকবে। জীবনটা তোমার, ডিসিশনগুলো তুমি নেবে, আর কারো অনুমতি চাওয়ার কোনো দরকার নেই। মনে মনে অবাক না হয়ে পারল না সাবা। কোথায় গেল সেই কন্ট্রোল ফ্রিক সাবকাত আলম, যে সাবার প্রতিটা সিদ্ধান্তে নিজের প্রভাব খাটিয়ে আনন্দ পায়? সেদিন আরও একটা উপলব্ধি আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরল সাবাকে। সাবকাত তার খুঁটিনাটি যে কোনো সিদ্ধান্তেই নিজের মতামত জোর করে চাপিয়ে দিতে চাইতো না, বরং সাবার যেসব সিদ্ধান্ত তার কাছে ভুল বলে মনে হয়েছে, সেসব কর্মকাণ্ডে সে সাবার ক্ষতির আশঙ্কা করেছে। সেসব ক্ষেত্রেই কেবল তার এই কন্ট্রোল ফ্রিক রূপটা প্রযোজ্য। সাবার মনে ভেসে উঠল সাবকাতের সেদিনের সেই প্রশ্নটা। তোমার মনে একবারও প্রশ্ন জাগেনি, আমি কেন এসব করি? আমি কেন প্রতিনিয়ত তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করি? আসলেই কোনোদিন সাবা ভেবে দেখেনি কেন সাবকাত তার উপর এতটা ডমিনেন্ট। সেই শুরু থেকে কেবল এই একটা অভিযোগই করে এসেছে তাকে নিয়ে, বুঝতে চেষ্টা করেনি। আজ বুঝতেই সম্পূর্ণ ভিন্ন এক ধারণা জন্মে গেল তার প্রতি, যে ধারণার কোনো রাগ নেই, বিরক্তি নেই, আছে কেবলই ভালো লাগা। সাংবাদিকতায় ফেরার প্রক্রিয়াটা খুব একটা কঠিন হলো না সাবার জন্য। পুরনো বস আফসানা করিমকে একটা ফোন কল করতেই তিনি একগাল হেসে বললেন, এত ফর্মালিটির কি আছে সাবা? আমি তো আগেই বলেছিলাম বাংলার বাতাসের দরজা সবসময় তোমার জন্য খোলা। ইউ আর বর্ন টু বি এ জার্নালিস্ট। সাবা সাংবাদিক হওয়ার জন্যই জন্মেছিল কিনা সে জানে না, তবে সেই ১৯ বছর বয়স থেকে এটাই তার ধ্যান জ্ঞান। সাবা কখনোই জনপ্রিয়তার জন্য এই পোশাকে বেছে নেয়নি। সে চায়নি লোকের রিপোর্ট তার কণ্ঠ শুনেই তাকে চিনে ফেলে। চায়নি তার এক একটা রিপোর্ট আলোড়ন সৃষ্টি করে তুলুক সোশ্যাল মিডিয়ায়। সে শুধু চেয়েছে মানুষের কাছে সত্যকে তুলে ধরতে। অন্যান্য কতিপয় সাংবাদিকদের মতো জনসাধারণকে মিথ্যের ধোঁয়াশা ধারার বিরুদ্ধে ছিল সে চিরকাল।
না চাইতেও জনপ্রিয়তা তাকে ঘিরে ধরেছে। গত 4 মাস বাংলার বাতাসের সোশ্যাল মিডিয়ায় অসংখ্য দর্শক তার খোঁজ করেছে। কেউ নাম ধরে খোঁজ করেছে, কেউ আবার জিজ্ঞেস করে ওই স্পষ্টবাদী সাহসী মেয়েটা কোথায় গেল। অফিসে জয়েন করার আগের দিনগুলো সাবা কাটালো গত কয়েক মাসে দেশে বিদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে গবেষণা করে। তখনই জানতে পারলো ফাহিমের বিষয়ে। এই কয়েকদিনে বাড়ির কাউকে ফাহিমের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেনি সে, তাকে কেউ কিছু বলেওনি। সাবা ভেবেছিল ফাহিম হয়তো ধরা পড়েনি, সে কারণেই তার নিউজটা দেখে পিলে চমকে উঠল। ফাহিমকে গত মাসে কোর্টে তোলা হয়েছে, ধরা সে আগেই পড়েছিল, তবে 2 মাস তার কাটে হসপিটালে। কেন হসপিটালে ছিল এ নিয়ে কোনো তথ্য নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সাবাকে গুলিবিদ্ধ অবস্থায় যেখান থেকে উদ্ধার করা হয়েছিল ঠিক সেই একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ফাহিমকে। তার গায়েও ছিল গুলি। মানুষের এমনটা মনে করার কারণ, ফাহিমকে যেদিন কোর্টে তোলা হয় সেদিন সে ছিল হুইল চেয়ারে। ধারণা করা হচ্ছে তার পায়ে গুলি করা হয়েছিল বলেই হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে। পুরো ব্যাপারটাকেই অত্যন্ত নাটকীয় বলে মনে হলো সবার কাছে। গুজব ভেবে তাই উড়িয়েই দিল। এসব নিয়ে আর সে ভাববে না। সাবকাতের সঙ্গে এ নিয়ে আলাপ করতে গেলে সে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ধরা যখন পড়েছে তখন আইন অনুযায়ী শাস্তি পাবে। তোমাকে এসব নয় চিন্তা করে আর শরীর খারাপ করতে হবে না, তবে চিন্তিত থাকো, ছেলেটা শাস্তি পাবেই। সাবার অফিসে ফিরে আসা নিয়ে কলিগদের একাংশের বিরক্তির শেষ নেই। যদিও বিরক্তিটা তার চোখে মুখে প্রকাশ করছে না, তবুও বুঝতে পারে সাবা। এমনিতেই এরা শুরু থেকে সাবার সফলতায় উৎসাহিত ছিল। এডিটর ম্যাডাম যেখানে পরিস্থিতিতে উদাহরণ হিসেবে তাকে টেনে আনেন, তার মতো করে রিপোর্ট করতে বলেন। বয়সে ছোট একটা মেয়েকে আদর্শ হিসেবে মানতে বেশিরভাগ সিনিয়র সাংবাদিকই ছিলেন নারাজ। সাবার আকম্বাক চাকরি ছেড়ে চলে যাওয়ার এই মানুষগুলো যেন হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। অফিসের একাংশ আবার আড়ালে আবডালে তাকে নিয়ে ফিসফাস শুরু করলো। সাবা কেন বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল? যে ছেলেটা তাকে গুলি করলো তার সঙ্গে সাবার সম্পর্ক কি? এসবই ফিসফাসের মূল বিষয়। সাবা এসব নিয়েও মাথা ঘামালো না। এ জীবনের সব থেকে বড় ভুলটা সে করেছে। সেই ভুলের জন্য কাছের মানুষগুলোর কাছে বুঝেছে, ক্ষমা করে দিয়েছে। দূরের মানুষেরা কি ভাবলো কিংবা ভাবলো না তাতে অযথা দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ার কোনো মানে হয় না। অফিসে জয়েন করতেই সাবা তার প্রথম রিপোর্ট নিয়ে দৌড়ঝাঁপে নেমে পড়ল। রাজধানীর বেশ কয়েকটা এলাকায় দিন দিন বেনামি কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলেছে। যদিও এদের বেশিরভাগ সদস্যর দেখলেই কিশোর মনে হওয়ার কোনো সুযোগ নেই। আবাসিক এলাকা জুড়ে এদের আধিপত্য। দিনের বেলা এরা জোট বেঁধে রাস্তার ধারে দাঁড়িয়ে ইভটিজিং করে, আর রাতে নেশা করে চুরি ছিনতাই। কিছু কিছু অসৎ বাড়িওয়ালার নির্দেশে এরা ছোটোখাটো কারণেই ভাড়াটিয়াদের ঘর ছাড়া করে রাস্তায় নামিয়ে দেয়। মূলত এসব প্রভাবশালী বাড়িওয়ালারা একত্রিত হয়েই এদের এতটা সাহস দিয়ে আসছে। সাবা আস্তার টিম নিয়ে অনুসন্ধানে বের হলো। দিনভর কতগুলো আবাসিক এলাকা ঘুরে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলল। গাড়ি থেকে গোপনে এসব গ্যাংয়ের সদস্যদের কার্যকলাপ ক্যামেরায় ধারণ করে আনলো। অফিসে ফিরে আজ সংগ্রহ করা সবগুলো তথ্য পরপর সাজিয়ে রিপোর্ট লিখতে বসে গেল সাবা। এই কাজটা আজ না করলেও হতো, তবে অনুসন্ধানের সাথে সাথেই রিপোর্ট লেখাটাই তার অভ্যাস। নিজ চোখে যা দেখে এসেছে মস্তিষ্কে তা তাজা থাকতেই
রিপোর্ট তুলে ধরতে এই অবস্থা। কাজের ফাঁকে নিজের প্রতি সুপ্ত একটা গর্ববোধ কাজ করলো সবার। সে ভেবেছিল প্রথম কয়েকটি দিন কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে বেশ অসুবিধা হবে, তবে আজ অসুবিধার লেশমাত্র টের পেল না সে। এতগুলো দিন কাজ করে দূরে থাকার পরেও সাংবাদিকতা তাহলে সে ভুলে যায়নি সাবা আমির। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে রিপোর্টের বাকি অংশ টাইপ করছে সাবা। আচমকা তার মনোযোগ কেড়ে নিল মোবাইলের নোটিফিকেশনের শব্দে। বিরক্তিতে গা জ্বলে উঠল সাবার। কেন যে মোবাইলটা সাইলেন্ট করে কাজে বসেনি সে। অনিচ্ছা সত্ত্বেও মোবাইলটা স্ক্রিনের দিকে তাকালো সাবা এবং প্রায় সঙ্গে সঙ্গেই কেটে গেল তার সকল বিরক্তি। ঠোঁটের কোণে ফুটে উঠল মিষ্টি একটা হাসি। শাবকাত মেসেজ পাঠিয়েছে। এর আগে তাদের মধ্যে কখনো মেসেজ আদান প্রদান হয়েছে কিনা মনে করতে পারল না সাবা। হলেও সেই মেসেজ এতটা প্রশান্তিদায়ক হওয়ার কোনো সুযোগ নেই। শাবকাত লিখেছে, আজকে কাজ শেষ হবে আপনার। সাবা হাসি মুখে টাইপ করলো, হবে তো, আপনি চলে আসতেই শেষ হবে। প্রায় সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো অপর প্রান্ত থেকে, সেই কখন থেকে বসে আছি, আপনার দেখা পেলে হয়। চমকে উঠে মোবাইল স্ক্রিনের উপরিভাগ ভেসে ওঠা সময়ের দিকে তাকালো সাবা। 7টা 24 বাজছে, অথচ সে শাবকাত বলেছিল ঠিক 7টায় তাকে নিতে আসতে। কাজে এতটাই ডুবে গিয়েছিল সাবা যে কখন সময় পেরিয়ে গেছে। সাবা তড়িঘড়ি করে টাইপ করলো, সরি, আমি এক্ষুনি নামছি, তাড়াহুড়ো করতে হবে না, কাজ শেষ করে নামো। কাজ শেষ করতে গেলে রাত 10টা বেজে যাবে। সাবা কোনো মতে ল্যাপটপটা বন্ধ করে হ্যান্ডব্যাগটা নিয়ে নেমে এলো। গ্যারেজে পা রাখতেই দেখা মিলল শাবকাতের। আইসি ভঙ্গিতে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার আবদ্ধ মোবাইলের উপর। অফিসের গ্যারেজে এমনিতেই আলোর স্বল্পতা, তবুও শাবকাতের ফোনের আলো তার মুখের উপর এসে পড়ায় মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছে সাবা। মুহূর্তেই মুগ্ধতা ছড়িয়ে গেল তার সর্বাঙ্গে। পুরুষ মানুষ এতটা আকর্ষণীয় হবে কেন? তার খয়েরি স্যুট, সাদা শার্ট আর কালো জিন্স, পরিপাটি চুল, খোঁচা খোঁচা দাড়ি আর নেশালো চোখ দুটো একটু একটু করে এলোমেলো করে দিচ্ছে সাবাকে। দু পায়ে দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হচ্ছে তার। সাবার মুখ থেকে টু শব্দ পর্যন্ত বের হয়নি, তবুও কিভাবে যেন তার উপস্থিতি টের পেয়ে গেল শাবকাত। মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি তাকালো তার দিকে। সাবা থমথমে থতমত খেয়ে মুহূর্তে নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেল তার দিকে। বহুদিন পর আজ সাবাকে ফরমাল সাজে দেখছে শাবকাত। কালো লেডিস কোট আর প্যান্ট, সাদা শার্ট, হালকা লাল লিপস্টিক। মনে হলো যেন সেই পুরনো সাবাকে দেখছে সে। এক্ষুনি গাড়িতে উঠে ঝগড়ায় মেতে উঠবে তার সঙ্গে, তবে সাবা সেসবের কিছুই করল না। ভদ্রমেয়ের মতো তার সামনে এসে দাঁড়িয়ে উদ্বিগ্ন গলায় বলল, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম না। সাবার এই ভদ্রতা শাবকাতের মধ্যকার অভদ্রতার স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিল। হুট করে তার দৃঢ় হাতে সাবার কোমর ছুঁয়ে তাকে নিজের বুকের মাঝে এনে ফেলল। শাবকাত অন্যরকম গলায় বলল, হ্যাঁ, এখন শাস্তি পাওয়ার জন্য তৈরি হও। শাবকাত ঘোর লাগা দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে রইল সাবার লিপস্টিক রাঙা ঠোঁট জোড়ার দিকে। একটু একটু করে সেদিকেই অগ্রসর হচ্ছে সে। সাবা চোখ বড় বড় করে বলল, কি করছেন? কেউ দেখে ফেলবে তো। শাবকাত পাত্তা না দেওয়ার ভঙ্গিতে বলল, দেখুক। কি শর্তে রাজি হয়েছিল মনে নেই? শাবকাত আবারও অগ্রসর হলো সাবার ঠোঁটের দিকে। সাবা খিলখিল করে হেসে উঠে শাবকাতের
বুকে হাত রেখে তাকে থামিয়ে দিয়ে বলল, আছে তো, কিন্তু এখানে না প্লিজ। শাবকাত সাবাকে ছেড়ে থমথমে গলায় বলল, তোমার মতো নিরামিষকে আমিষ বানাতে যে কয় হাজার বছর লাগে কে জানে। সাবার মোটেও রাগ হলো না, কিলকিল করে হেসেই প্যাসেঞ্জার সিটে বসে পড়ল সে। সাবা পথে থমথমে ভাবটা ধরে রাখলো শাবকাত। সাবা এটা ওটা বলে তাকে হাসানোর চেষ্টা করে ব্যর্থ হলো। বাড়ি ফিরেই তারা ঘরে পা ফ্রেশ হওয়ার জন্য, তবে সেই সুযোগ আর পেল কই সাবা। তার আগেই হাতটা ধরে তাকে আটকে দিল শাবকাত। সাবাকে নিজের খুব কাছাকাছি এনে তার কানে মুখ ডুবিয়ে বলল, এখন। মুহূর্তেই বেড়ে গেল সাবার হৃদস্পন্দন, নিঃশ্বাস আটকে গেল। ভয়ে নয়, ভালো লাগায়। সাবা কাঁপা কাঁপা গলায় বলল, কি এখন? শাবকাত সাবার কানের লতিতে চুমু খেয়ে বলল, এখন তোমাকে কে বাঁচাবে? সাবা লজ্জায় লাল হয়ে কম্পিত গলায় বলল, কাউকে বাঁচাতে হবেই বা কেন? শাবকাত ভ্রুর উপরে তুলে বিস্ময়ের কয়েক পলক তাকালো সাবার লজ্জায় লাল হওয়া গাল দুটো দেখে। শাবকাতের চোখ দুটো দুষ্টুমিরা লুকোচুরি খেলে বেড়াচ্ছে। দুষ্টুমি পুরোপুরি ভর করেছে তার মাঝে। নিজের মধ্যে আর নেই শাবকাত এই মুহূর্তে। সাবার দু কাঁধে হাত রেখে তাকে এক পায়ে পিছিয়ে একদম বিছানার কাছে নিয়ে গেল শাবকাত। সাবার একেবারে কাছাকাছি এসে গেল সে। দুজনের নিঃশ্বাস মিশে গেছে একাকার। সাবা নিঃশ্বাস আটকে রেখে বলল, কি করছেন? সাবা হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ঠোঁটে আঙুল রেখে শাবকাত ফিসফিস করে বলল, এত কথা বললে দেখবে কিভাবে? সাবা কিছু বুঝে ওঠার আগেই তার কানের নিচ দিয়ে চুলের মাঝে হাত রেখে শাবকাত তার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। এমনভাবে সাবাকে সে চুমু খাচ্ছে যেন যে কোনো মুহূর্তে গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে সে। আর সাবা তার একমাত্র ছোট্ট এক খণ্ড কোনো বস্তু, যাকে প্রাণপণ আঁকড়ে ধরে টিকে আছে সে। সাবার হৃদস্পন্দন এতটাই বেড়ে গেছে যেন নিজেই শুনতে পাচ্ছে নিজের বাড়ন্ত হৃদয়ের ধ্বনি। চুমু খেতে খেতেই সাবাকে বিছানায় শুইয়ে দিল শাবকাত। কিছুক্ষণের জন্য ছাড়ল ঠোঁট দুটো, ছুটটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলার জন্য। তবে এক মুহূর্তের জন্য দৃষ্টি সরাতে পারল না সাবার উপর থেকে। তার আবদ্ধ ঠোঁট দুটো এলোমেলো করে দিয়েছে সাবার লিপস্টিক। লাল লিপস্টিক ছড়িয়ে গেছে তার ঠোঁটের আশেপাশে। ঠোঁট জোড়া সামান্য ফাঁক করে জোরে জোরে শ্বাস নিচ্ছে সাবা। এই দৃশ্য শাবকাতের বিগড়ে যাওয়া মস্তিষ্কে আর একটু বিগড়ে দিল। সাবার উপর ঝুঁকে পড়ে সে আবারও ব্যস্ত হয়ে গেল তার ঠোঁট দুটো নিয়ে। সাবা উষ্ণ সুখে অতিষ্ঠ হয়ে হাত ডুবিয়ে দিল শাবকাতের চুলের মাঝে। তার এতটুকু সাড়ায় আরেক দফা পাগল হয়ে গেল শাবকাত। সাবার ঠোঁট ছেড়ে মুখ ডুবিয়ে দিল সাবার ঘাড়ে গলায়। সাবার মনে হলো যেন এই মুহূর্তে মোচড়া যাবে সে। শক্ত করে খামচে ধরল শাবকাতের শার্ট। তপ্ত নিঃশ্বাস ফেলে শাবকাত সাবার শার্টের ওপরের দুটো বোতাম খুলে ফেলল। চুমোতে চুমোতে ভরিয়ে দিল গলার নিচটা। চোখ দুটো বুজে শাবকাতের আবদ্ধ আদরে ভাসছে সাবা। আচমকা দুজনকে বিরক্ত করে দিয়ে দরজায় টোকা পড়ল। বাইরে থেকে ভেসে এলো শামার কণ্ঠ, তোমরা খেতে এসো, মা ডাকছে তো। সাবার গলা থেকে মুখ তুলে বিরক্ত দৃষ্টিতে তাকালো দরজার দিকে শাবকাত। সাবা কোনো মতে নিজেকে সামলে নিয়ে কণ্ঠস্বর প্রাণপণ স্বাভাবিক করে উঁচু স্বরে বলল, আসছি শামা। ঘরের ভেতর থেকেই শামার ফিরে যাওয়ার শব্দ পাওয়া গেল। সাবার চোখ দুটো ফিরে গেল শাবকাতের দিকে। তার বিরক্ত চোখ দুটো দেখে খিলখিল করে হেসে উঠল সাবা।
শাবকাত গম্ভীর গলায় বলল, খুব খুশি হয়েছে না? সাবা হাসতে হাসতেই বলল, মারাত্মক। শাবকাত ভ্রু কুঁচকে বলল, যেভাবে আমার শার্ট খামচে ধরেছিলে বোঝাই যাচ্ছে কতটা খুশি হয়েছ। সাবা লজ্জা পেয়ে বলল, সরুন তো ভেস হব। না, ছাড়ব না। শাবকাত, দেরি করলে মা কি ভাববে? যা খুশি তাই ভাবুক, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে, আগে সেটা সারতে দাও। সাবা অবাক গলায় বলল, কিসের বোঝাপড়া? শাবকাত সাবার চোখের সামনে পড়ে থাকা কতগুলো চুল কানের পেছনে গুজে দিয়ে বলল, এই যে তুমি এতটা নিরামিষ। সাবা হাসি মুখে কিন্তু প্রতিবাদে সুরে বলল, আমি মোটেও নিরামিষ না। শাবকাত তীক্ষ্ণ সুরে কিন্তু নরম গলায় বলল, অযথা চেঁচামেচি করবে না। অবশ্যই তুমি নিরামিষ। নিরামিষ না হলে বিয়ের পর হাজবেন্ডের ঘরেই থাকতে, পাশের ঘরে থাকতে না। সাবা লজ্জা পেয়ে চুপ করে রইল। শাবকাত বলল, তোমাকে আমিষ বানাতে হলে আমার সাথে ঢাকার বাইরে যেতে হবে। সাবা ছেলে মানুষই প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে হেসে বলল, আচ্ছা, তা কোথায় যেতে হবে? গাজীপুরে। গাজীপুরে? আর কোনো জায়গা পেলে না দুনিয়ায়? ডোন্ট আন্ডারস্টিমেট দ্য প্লেস বিফোর সিং ইট। ওখানে আমাদের অনেক সুন্দর একটা ভিলা আছে, এই শুক্রবার যাচ্ছি। সাবা চিন্তিত গলায় বলল, একদিনই ফিরে আসব? না, 3 দিন থাকবো। কিন্তু আমার অফিস। শাবকাত ভ্রু কুঁচকে বলল, এই মেয়ে, এত দুশ্চিন্তা করো কেন? তোমার বসকে বলে রেখেছি সময় মতো ছুটি দিয়ে দেবে। অজানা আনন্দে নেচে উঠল সাবার মনটা। এই প্রথম শাবকাতের সঙ্গে বেড়াতে যাচ্ছে সে। মনের মাঝে হাজারো প্রজাপতি আকুলি বিকলি করছে। আতিয়া আলম আর শামার সঙ্গে ডিনার করলো তারা। ডিনারের এই সময়টা আগেও একসঙ্গে কাটাতো তারা, কিন্তু এখন গোটা ডাইনিং রুম জুড়ে বিরাজ করতো থমথমে নীরবতা। আর এখন সেখানে জায়গা করে নিয়েছে হাসাহাসি আর আড্ডা। ডিনার সেরেই ঘরে ফিরে এলো শাবকাত। সাবা ক্লোজেটে তার জামা কাপড় গোছাচ্ছে। শাবকাত কোনো কাজ না পেয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল তাদের ঘরের শেষ প্রান্তে থাকা মিনি ফ্রিজটার দিকে। এই ফ্রিজটা আগে শাবকাত ব্যবহার করতো না বললেই চলে, কিন্তু এ ঘরটা সাবার হওয়ার পর থেকে, বিশেষ করে তার সেরে ওঠার পর থেকে, ফ্রিজটা ব্যস্ত দিন পার করছে। সাবার চকলেট, কোল্ড ড্রিঙ্কসের ক্যান, ড্রাই ফ্রুট সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে। সেদিন গল্পের ছলে সাবা বলেছিল, কিছুতেই তার চকলেটের ভাগ সে কাউকে দেয় না। এসএসসি পরীক্ষার আগ দিয়ে একবার মামা বাড়িতে বেড়াতে গিয়েছিল সাবা। মামি তাকে একটা চকলেট দিয়েছে। আরেক মামার পরিবারও সেই দিন ওই বাড়িতে গিয়েছিল। তার দুটো ছোট ছোট ছেলেকে ভাগ দিতে হবে বলে সেই চকলেট সে ব্যাগে লুকিয়ে রেখেছিল। খেয়েছে বাড়িতে এসে। সাবাকে রাগিয়ে দেওয়ার জন্যই শাবকাত ফ্রিজ খুলে একটা কোকোনাট চকলেট নিয়ে র্যাপার খুলতে শুরু করলো। সাবা হঠাৎ তার কাজ ফেলে শাবকাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি আমার চকলেট নেবেন কেন? শাবকাত হালকা গলায় বলল, তোমার নাম লেখা আছে চকলেটের উপরে। সাবা লম্বা লম্বা পা ফেলে শাবকাতের দিকে এগিয়ে এসে র্যাপারটা দেখিয়ে দৃঢ় গলায় বলল, হ্যাঁ, এই দেখুন। শাবকাত বিস্মিত দৃষ্টিতে দেখল চকলেটের র্যাপারের উপর হলুদ একটা স্টিকি নোট আটকে রাখা। তাতে লেখা, সাবাস প্রপার্টি, ডু নট টাচ। প্রচ্ছন্ন হাসি হেসে উঠল শাবকাত মেয়েটার ছেলে মানুষে দেখে। হাসিটা ধরে রেখেই শাবকাত বলল, বাহ,
তাহলে তো হয়ে গেল। আমি যদি হুট করে মরে টরে যাই তাহলে আমার প্রপার্টির একটা বড় অংশ তো তুমিই পাবে। সেই হিসেবে তোমার সব প্রপার্টির অংশ আমার পাওয়া উচিত। সাবা ভ্রু কুঁচকে বলল, বাজে কথা বলবেন না তো, 50-50 করুন। আবারও হেসে উঠল সাবকাত। হাসছেন কেন? তোমাকে দেখে? আমাকে দেখে? সাবকাত দু হাতে চকলেটের বার সমান দুভাবে ভাগ করে এক ভাগ সাবার হাতে দিয়ে বলল, হ্যাঁ, দ্য রাফেস্ট অ্যান্ড ফাট টাফেস্ট সাবা আমির আমার সাথে চকলেটের ভাগ নিয়ে ঝগড়া করছে। সাবা চকলেট মুখে পড়ে বলল, আমি মোটেও রাফেস্ট অ্যান্ড টাফেস্ট না। সাবকাত দুষ্টামি মাখা কণ্ঠে বলল, জানি তো। তুমি মনে করো তুমি খুব শক্তপোক্ত, কিন্তু ভেতরে পুরোই একটা বাচ্চা। তুমি কিসের মতো জানো? সাবা কৌতূহলী গলায় বলল, কিসের মতো? সাবকাত মুহূর্ত খানিক ভেবে বলল, লেবু। তুমি ঠিক লেবুর মতো। সাবা ভ্রু কুঁচকে বলল, লেবু? সিরিয়াসলি? দুনিয়ায় আর কিছু পেলেন না? লেবুর সাথে তুলনা করছেন আমাকে? সাবকাত আগ্রহ নিয়ে বলল, ক্রিয়েটিভলি চিন্তা করে দেখো। লেবুর বাইরেটা গাঢ় সবুজ, ভেতরটা হালকা সবুজ। তোমারও বাইরে এক রং, ভেতরে আরেক। সাবা গম্ভীর গলায় বলল, আমার বাইরে এক রং, ভেতরে আরেক রং। হ্যাঁ, তুমি বাইরে বাইরে ভাব দেখাও, খুব কঠোর তুমি, কিন্তু ভেতরে ভেতরে তোমার থেকে সরল আর কেউ হয় না। লেবুর মতো। প্রত্যেকটা তোমার কথায় ছিল অতিরিক্ত টক, কিন্তু এখন মনে হয় সেই টক ছাড়া জীবনটাই বৃথা। সাবা হতাশ গলায় বলল, আপনার মতো আনরোমান্টিক মানুষ আমি জীবনেও দেখিনি। মানুষ তার বউকে কত সুন্দর সুন্দর নামে ডাকে, আর আপনি আমাকে কি ডাকছেন লেবু? সাবকাত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আমার থেকে বড় আনরোমান্টিক কাউকে দেখতে চাও? সাবা জোর গলায় বলল, হ্যাঁ চাই। পারলে দেখান তো। আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দেখতে পাবে। ফাজলামি হচ্ছে। সাবকাত বহু কষ্টে তার ঠোঁটের কোণে লুকোচুরি খেলতে থাকা হাসিটা চাপা দিয়ে বলল, একদমই না। আই অ্যাম ড্রিম সিরিয়াস। আগের কথা না হয় বাদই দিলাম। এই যে এতদিন ধরে একসাথে ঘুমাচ্ছি, একদিনও দেখলাম না ঘুমের ঘরে আমাকে একটা কিস করলে। নিমিষেই সব রাগ উড়ে গেল সাবার। লজ্জায় চোখ দুটো বড় বড় করে তাকালো সাবকাতের দিকে। রাগী ভাবটা ধরে রাখার ইচ্ছা থাকা সত্ত্বেও পারল না। ঠোঁটের কোণে ফুটে উঠল লাজুক একটা হাসি। সাবকাত দুষ্টু গলায় বলল, আচ্ছা, ঘুমের ঘোরে না হোক, ইচ্ছে করেই তো কিস করতে পারো, করেছো। সাবা অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, উফ, আপনাকে নিয়ে আর পারা যায় না, পারবেও না। অযথা তর্ক না করে চুপচাপ ঘুমিয়ে পড়ো লেবু। সাবা দীর্ঘশ্বাস ফেলে বলল, আবারও লেবু। সাবকাত ঘোষণা করল, যতদিন আনরোমান্টিক থাকবে ততদিন লেবুই ডাকবো, যা করার করো। শুধু শুধু এই মেয়েটাকে আনরোমান্টিক ডাকে। হুড়মুড়িয়ে সোজা হয়ে বসলো সাবা। কাল রিপোর্টের কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। গোছগাছ করতে করতে ঘুমাতেও যায় দেরিতে। ভোরবেলা অ্যালার্মের শব্দেও চোখ দুটো যেন খুলতেই চাইল না। সাবকাত তাকে টেনে হিঁচড়ে ডেকে না তুললে আজ আর ঘুরতে যেতে হতো না। গাড়িতে বসেও তাই বুঝে এলো চোখ দুটো। সাবা হাই তুলতে তুলতে বলল, সরি সরি। সাবকাত ড্রাইভ করতে করতে দৃষ্টি সামনের দিকে আবদ্ধ রেখেই আক্ষেপের সুরে বলল, না থাক, ঘুমাও তুমি, আমাকে কোম্পানি দেওয়ার দরকার নেই। সাবা ভ্রু কুঁচকে বলল, কোটি কোটি টাকার কোম্পানি থাকতে আমার কোম্পানি লাগবে কেন আপনার? চমৎকার জোক।
কিন্তু খুব চেষ্টা করেও হাসতেও পারলাম না। সাবকাত না হাসলে সাবা হেসে ফেলল, আর চোখে একবার সেই হাসিটা দেখে নিল সাবকাত। এই মেয়েটার হাসি এতটাই মোহনীয় যে একবারও তা দেখার সুযোগ হাতছাড়া করা নিতান্তই বোকামি। সাবাকে কেউ কোনোদিন বোঝালো না কেন যে হাসিটাতে তাকে কত সুন্দর লাগে। যে করেই হোক সাবাকে আর এই হাসিটা মুছে ফেলতে দেওয়া যাবে না ঠোঁট থেকে। জানালার বাইরে তাকালো সাবা। ঢাকা ছাড়িয়ে টঙ্গীতে পৌঁছেছে তারা। রাস্তার দুপাশে আপাতত দোকানপাট ছাড়া আর কিছুই নেই। এখানকার দোকানগুলো ঢাকার মতো নয়, আকারে উচ্চতায় কেমন ছোট ছোট। সাবা ক্লান্ত ভঙ্গিতে বলল, আর কতক্ষণ লাগবে? আরও ঘন্টাখানেক তো লাগবেই। সাবা ভ্রু কুঁচকে বলল, এত দূরে ভিলা বানাতে কে বলেছিল আপনাকে? সাবকাত শুকনো হাসি হেসে বলল, আমি বানাইনি তো, বাবা বানিয়েছিল। বছরে দু একবার মা আর শামাকে নিয়ে বেড়াতে আসতো। সুপ্ত আগ্রহের ঢেউ খেলে গেল সাবার গা বেয়ে। সাবকাত কখনো তার ছোটবেলায় গল্প করে না। তার ছোটবেলাটা নাকি এতটাই বিরস ছিল যে তা নিয়ে কোনো গল্প করার মতো কিছু নেই। অথচ আজ নিজ থেকেই গল্প খুঁজে বের করছে। এই মুহূর্তে নষ্ট করতে চায় না সাবা। সাবা কয়েক মুহূর্ত ভাবনা চিন্তা করলো, তারপর কি বলবে এমন কিছু বলতে সে চায় না যাতে সাবকাত গল্পটা বলা থামিয়ে দিক। সাবা আরও কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, আপনি আসতেন না? সাবকাত কি যেন ভেবে বলল, এইচএসসি পর্যন্ত আসতাম, পরে আর সময় পাইনি। ইউনিভার্সিটিতে উঠেই তো পড়াশোনা আর অ্যাপ ডেভেলপ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। মলিন একটা হাসি হেসে সাবা বলল, কাজ ছাড়া কি জগতের কিছু বোঝেন আপনি? আগে বুঝতাম না, এখন বোঝেন। সাবকাত এক মুহূর্তের জন্য সাবার ওপর দৃষ্টি নিক্ষেপ করে বলল, না বুঝলে এত বছর পর তোমাকে নিয়ে জায়গাটায় যাচ্ছি কি করে? এই একটা মুহূর্তেই যথেষ্ট সাবার সারা শরীরে কম্পন জাগিয়ে তোলার জন্য। সাবকাতের দৃষ্টি কি যেন একটা ছিল, তাকে ভাষার বেড়াজালে আটকে ব্যাখ্যা করা সম্ভব নয়। শুধু এতটুকু সাবা নিশ্চিত, এই দৃষ্টি তাকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। আচমকা সেদিন রাতের দৃশ্য ফুটে উঠল তার চোখের সামনে। অবাধ্য আদরে তাকে ভাসিয়ে দিয়ে সাবকাত তাকে বিছানায় শুইয়ে দিয়ে যখন শোটটা খুলছিল, তখন ঠিক এই চাহনিতেই তাকিয়েছিল তার দিকে। চোখ দুটো খিচে বন্ধ করে নিজেকে সামলে নিল সাবা। সাবকাতের এই ভয়ঙ্কর চাহনির কথা যতবারই সে মনে করে, ততবারই গা বেয়ে শীতল স্রোত বয়ে যায়, হাত পা বরফের ন্যায় জমে যায়। না না, এই মুহূর্তে এসব ভাববে না সাবা। মন আর মস্তিষ্কে ব্যস্ত রাখার জন্য সে ভাবতে শুরু করলো ভিন্ন কিছু। সাবকাতকে তার ছোটবেলা নিয়ে আর কি প্রশ্ন করা যায়? সঠিক প্রশ্নটা খুঁজে পেতেই উজ্জ্বল গলায় বলল, আচ্ছা, আপনার ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন ছিল? সাবকাত হালকা গলায় বলল, বললে বিশ্বাস করবে না। বলুন তো। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন আমার অনেক টাকা হবে। সাবা বিস্ময়ের হাসি হেসে বলল, সত্যি? সাবকাত স্মৃত রোমাঞ্চহীন করে বলল, হ্যাঁ জানি, ওয়ার্ড একটা স্বপ্ন। তখন আমাদের বাসার সামনে একটা কুলফিওয়ালা আসতো, 2 টাকা না কত জানি দাম। আমি প্রতিদিন মায়ের কাছ থেকে টাকা নিয়ে কুলফি কিনতাম। একদিন চাইলাম, মা দিল না, বলল এত কুলফি খেলে ঠান্ডা লেগে যাবে। ব্যাস, সেই থেকে আমার জেদ, একদিন আমার এত টাকা হবে সে প্রতিদিন নিজের জন্য কুলফি কিনতে পারবো। সাবা অবাক চোখে তাকিয়ে রইল সাবকাতের দিকে।
এতগুলো শব্দ সে এই সঙ্গে কি আছে কখনো বলতে শুনেছে তাকে? সাবা মনে করতে পারল না। তার বিস্মিত চোখ দুটো দেখে সাবকাত ক্ষীণ হেসে বলল কি? সাবা হাসি মুখেই বলল, না, আপনার সাথে বুঝে শুনে কথা বলতে হবে। হেসে ফেলল সাবকাত। লোক দেখানো ভদ্রতার খাতিরে হাসা, হাসি নয়, সত্যিকারের হাসি। ছেলেটার হাসিও ঠিক তার মতোই আকর্ষণীয়। কতক্ষণ চুপ করে থেকে সাবা আবারও ইতস্তত করে বলল, তবে একটা সত্য কথা বলবো। সাবকাত ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে থেকেই আগ্রহ নিয়ে বলল কি? এই টাকা কামানোর স্বপ্নটা আমারও ছিল ছোটবেলা থেকেই। সাবকাত অবাক গলায় বলল, তাই নাকি? সাবা হাসি হাসি মুখে বলল, হ্যাঁ, জার্নালিজমের স্বপ্ন তো অনেক পরে দেখেছি, তবে এই একটা স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল। নিজের পায়ে দাঁড়াবো, কারো ওপর ডিপেন্ড করে চলবো না। ছোটবেলা থেকেই একটা মেয়ের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় বিয়ের আগ পর্যন্ত সে বাবার উপর ডিপেন্ডেন্ট, বিয়ের পর স্বামীর ওপর ডিপেন্ডেন্ট, আর বৃদ্ধা বয়সে ছেলের উপর। এতটুকু বয়সেই আমার মনে হতো এসব নিতান্তই বাজে কথা। বেঁচে থাকার জন্য একটা মেয়ের কারোর উপর ফাইন্যান্সিয়ালি নির্ভর করতে হবে কেন? সাবার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই কথাটা সচরাচর কেউ তাকে বলে না। সাবা তো ধরেই নিয়েছিল এ জীবনে কাউকে সে গর্বিত করতে পারেনি, তবুও সে গর্বিত করেছে। তাও আবার কাকে? সেই মানুষটা তাকে সহ্যই করতে পারতো না, সেই সাবকাত আলমকে। চোখে জল আসার আগেই নিজেকে সামলে নিয়ে সাবা মিষ্টি গলায় বলল, তবে আরেকটা সত্যি কথা কি জানেন? সাবকাত মজার ছলে বলল, তুমি তো আজ সত্যি কথার দোকান খুলে বসলে। উফ, শুনবেন আপনি? বলো। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হলেও আমি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট নই, আপনার উপর ডিপেন্ডেন্ট। এবার চমকে ওঠার পালা সাবকাতের। সাবা যেমন চাপা স্বভাবের মেয়ে, মনের কথাটা এমন নির্দ্বিধায় কখনোই বলে না, অথচ আজ বলল। সাবকাতের ভেতরটাকে কয়েক দফা এলোমেলো করে দিয়েই বলল, সাবকাতের ভিলাটা সত্যিই অসাধারণ। যদিও সাবকাতের ভিলা বলা ঠিক হচ্ছে না, এটা তো সাবারও কাঠের দোতলা বাড়ি, টিনের ছাদ, মূল দরজা থেকে একটা পাথরের রাস্তা পার করে বাড়িতে প্রবেশ করতে হয়। বাড়ির সামনের দিকটায় কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, জুঁই শিউলি গাছের সমারোহ। মাটিতে অনেকগুলো কাঠগোলাপ পড়ে আছে। সাবা উচ্ছ্বসিত ভঙ্গিতে একটা ফুল তুলে গুজে নিল তার চুলে। সাবা ঘুরে ঘুরে বাড়ির আশপাশটা দেখতে ব্যস্ত, আর সাবকাত ব্যস্ত তার উচ্ছ্বাস দেখতে। সাবা ঠিকই বলেছিল, তার মধ্যে আসলেই বাচ্চা একটা মেয়ে লুকিয়ে আছে। সে সচরাচর দেখা দেয় না, মাঝে মধ্যে ভাগ্যক্রমে তার দেখা মেলে। বাড়ির ডান দিকে বিশাল এক পুকুর, বাঁধানো পুকুর ঘাট পেরিয়ে পুকুরের সামনে দাঁড়াতেই চমকে উঠল সাবা। জলের ওপর টলমল করছে টকটকে গোলাপি রঙের পদ্মা। দূরে এক ঝাঁক ধবধবে সাদা হাঁসও দেখা পেল তার। পদ্মের ফাঁকে ফাঁকে নিজেদের চলার পথ করে নিয়ে সারিবদ্ধ সাঁতার কাটছে তারা। সাবা এখনো দাঁড়িয়েই আছে অবাক ভঙ্গিতে। সাবকাত তার কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। প্রবলভাবে কেঁপে উঠল সাবা। এই মানুষটার স্পর্শে যতবারই সে পায় ততবারই অচেনা এক সুখের জোয়ারে ভেসে যায়। সাবা কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে বলল, এত সুন্দর একটা জায়গায় আপনি এতদিন আমাকে নিয়ে আসেননি কেন? সাবকাত সাবার ঘাড়ে মাথা ঠেকিয়ে বলল,
এতদিন ঘুরতে আসার মতো অবস্থা রেখেছিলে। নিমিষেই উচ্ছলতা উড়ে গেল সাবার, চোখ মুখ জায়গা করে নিল একরাশ মলিনতা। কে সে শুরু থেকেই এই বিষয়টাকে মেনে নেয়নি, আপন করে নেয়নি সাবকাতকে, তাহলে তো আর কষ্ট পেতে হতো না। আজকের এই সুন্দর মুহূর্তটা উপহার পেত বেশ আগেই। সাবার দীর্ঘ নীরবতার নিজের ওপর নিজেই বিরক্ত হয়ে উঠল সাবকাত। মেয়েটা কি সুন্দর হাসি খুশি ছিল, কি দরকার ছিল এসব মনে করিয়ে তার মনটা খারাপ করিয়ে দেওয়ার। সাবকাত নিচু গলায় বলল, সরি, আমি ইচ্ছে করে এসব মনে করাইনি তোমাকে। বেশি কষ্ট পেয়েছ? সাবা মলিনভাবে হেসে বলল, না, কষ্ট পাইনি, খারাপ লাগে এই আর কি। সাবকাত আলতোভাবে নিজের দিকে ফিরল সাবাকে। সাবার হাত দুটো রাখলো তার কাঁধের উপর আর নিজের হাত দুটো নিয়ে জড়িয়ে ধরলো তার কোমর। নরম স্বরে বলল, সরি লেবু, আর কখনো এমন কিছু বলবো না যাতে তোমার খারাপ লাগে। সাবা ভ্রু কুঁচকে বলল, এই লেবু লেবু করা বন্ধ করুন তো। লেবু বেশি কচকালে কিন্তু তিতা হয়ে যায়। কিন্তু তোমাকে কচলালাম কোথায়? সঙ্গে সঙ্গেই রক্তিম বর্ণ ধারণ করলো সাবার গাল দুটো, অথচ সাবকাত এমনভাবে তার দিকে তাকিয়ে আছে যেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সে সাবাকে করেছে। এই মুহূর্তে উত্তর না পেলে বিরাট বিপদের সম্মুখীন হতে হবে। সাবা হেসে ফেলে মুখ লুকিয়ে রাখলো সাবকাতের বুকে। সাবকাত তার চুলে হাত বুলিয়ে বলল, এভাবেই হাসবে, বুঝেছ লেবু? হাসলেই তোমাকে সব থেকে সুন্দর লাগে। সাবার মনের মাঝে যেন হাজারো প্রজাপতি আকলি বিকলি করে বেড়াচ্ছে। এত সুন্দর করে সাবকাত কি আগে কখনো তার প্রশংসা করেছে? মনে করতে পারল না সাবা। সাবা তার বুক থেকে মুখ তুলে কৌতূহলী গলায় বলল, আচ্ছা, এই বাড়িতে কেউ থাকে না? থাকে তো, দুজন কেয়ারটেকার, মালি, কুক, সবাই থাকে। সাবা আশেপাশে চোখ বুলিয়ে বলল, তারা কোথায়? সাবকাত সাবার নাকে নাক ঘষে বলল, এখন এখানে কেউ নেই, সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। মেইন গেটে শুধু একজন সিকিউরিটি গার্ড থাকবে, আর পুরো বাড়িতে শুধু আমি আর তুমি। ভিলার ভেতরটাও ছিমছাম গোছানো, দেয়ালে দেয়ালে সুন্দর সব পেন্টিং, আর সবগুলো ঘর জুড়েই দামি শপিস। সাবকাত দোতলার একটা ঘরে নিয়ে এলো সাবাকে। আগামী 3 দিনের জন্য এটাই তাদের ঘর। স্টাফরা এখানে না থাকলে কাছেই তাদের থাকার ব্যবস্থা রয়েছে, যাতে যে কোনো প্রয়োজনে ছুটে আসতে পারে। সাবকাত আর সাবা যখন বাইরে ঘুরতে যাবে তখন যাতে ভিলার দেখাশোনা করতে পারে, রান্না বান্না করতে পারে। সাবকাতের নির্দেশে আগে থেকেই ভিলার বাবুর্চি তাদের জন্য বানিয়ে রেখেছিল সাবার প্রিয় লবস্টার রোল। সাবার ইচ্ছা ছিল জায়গাটা ঘুরে দেখবে। কাছেই নাকি সুন্দর একটা রিসোর্ট আছে, সাবকাত বলেছিল সেখানে নিয়ে যাবে। কিন্তু ক্লান্তিতে শরীর রীতিমতো ভেঙে আসছে। একে তো গত রাতের ঘুমের স্বল্পতা, তার উপরে আবার জার্নির ধকল। ফ্রেশ হয়ে লবস্টার রোল খেয়েই বিছানায় গা এলিয়ে দিল সাবা। মিনিট খানেকও লাগলো না ঘুমের রাজ্যে তলিয়ে যেতে। ঘুম ভাঙল সন্ধ্যার পর সাবকাতের ডাকাডাকিতে, সাবা, সাবা ওঠো। বিরক্তিতে ভ্রু কুঁচকে গেল সাবার। সবে নতুন একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল সে, যদিও ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে স্বপ্নের কোনো স্মৃতি রইল না তার মস্তিষ্কে। সাবা ঘুম জড়ানো কণ্ঠে বলল, উফ, আর একটু ঘুমাই না? সাবকাত ব্যস্ত গলায় বলল, না, আর ঘুমানো যাবে না, ওঠো, ঘুমানোর জন্য বেড়াতে নিয়ে এসেছি তোমাকে। সাবা বিরক্ত ভঙ্গিতে উঠে বসতে বসতে বলল, তো কেন নিয়ে এসেছেন? সাবকাত অন্যরকম গলায় বলল,
তোমাকে ডেটে নিয়ে যেতে। সঙ্গে সঙ্গেই ঘুম উড়ে গেল সাবার চোখ দুটো থেকে। চোখ বড় বড় করে বলল সে, ডেট? সাবকাত বেড সাইড টেবিল থেকে একটা ডিজাইনার শাড়ির বক্স এনে সাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ ডেট, এটা পরে বাইরে এসো। সাবা হেসে ফেলে বলল, আপনি কি জানেন ইতিহাসের সবথেকে বাজে ডেটের প্রস্তাবের জন্য কোনো অ্যাওয়ার্ড থাকলে সেটা আপনিই পেতেন। সাবকাত ভ্রু কুঁচকে বলল, কেন যেতে চাও না? চাই না বললাম কখন? একটু আগে ভাগে বললে কি হতো? একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? প্রিপারেশন নিতে হবে না, ওটা আমার কাজ। এখন ওঠো। সাবকাত সাবাকে একা রেখে কোথায় যেন গেল। ঘরের দরজাটা লক করে এসে আগ্রহ নিয়ে বক্সটা নিয়ে বসলো সাবা। বক্সের উপরিভাগ খুলতেই হাসি ফুটে উঠল তার ঠোঁট জুড়ে। গাঢ় সবুজ পাড়ে হালকা সবুজ জমিনের শাড়ি, বাড়িটা শুকনো শুকনো সাদা ফুলে সাজানো, ঠিক লেবুর রং। যতই দিন যাচ্ছে সাবকাত ঠিক ততটাই পাগল হয়ে যাচ্ছে। যেহেতু ডিজাইনার শাড়ি, সঙ্গেই ব্লাউজ ছিল, তাও আবার কালো রঙের। সাবা মনে ক্ষীণ সন্দেহ জাগলো, সবুজ শাড়িটার সঙ্গে কালো ব্লাউজ মানাবে কিনা। শাড়িটা পরে নিজেকে আয়নার সামনে এক পলক দেখতেই সকল সন্দেহ দূর হয়ে গেল। ড্রেসিং টেবিলের উপর আরও দুটো গাঢ় নীল রঙের বক্স, একটাতে সোনার চুড়ি। সাবা কখনোই দু হাতে চুড়ি পরে না, সবসময় ডান হাতেতেই পরে, তবে আজকে যেন মনে করে দু হাতেই চুড়ি পরল। অদ্ভুত সুন্দর লাগলো তাকে। আরেকটা বক্স, হালকা একটা সোনার নেকলেস। নেকলেস জিনিসটাতে সাবাকে খুব একটা মানায় না বলে সব সময় দূরে দূরেই থেকেছে, তবে আজ এটাও মানালো খুব। কপালে ছোট্ট একটা কালো টিপ, টিপে তাকে অন্যরকম সুন্দর লাগে। চুলগুলো ছেড়েই রাখলো, আয়নায় নিজেকে দেখছে আর একটু একটু করে শঙ্কিত হয়ে উঠছে সাবা। সাবকাত তাকে এভাবে পছন্দ করবে তো? দরজা খুলেই সামনে দেখতে পেল সাবকাতকে। চমকে উঠল সাবা। মুগ্ধতার প্রবল স্রোত নিমিষেই এলোমেলো করে দিয়ে গেল তাকে। সাবকাতের পরনে গাঢ় নীল একটা পাঞ্জাবি। তার গায়ে কি কখনো তাকে পাঞ্জাবি দেখেছে সাবা? কিছুতেই মনে করতে পারল না। সাবকাত ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সাবার দিকে, একটু একটু করে তার খুব কাছাকাছি এগিয়ে আসছে। লজ্জায় চোখ নামিয়ে ফেলল সাবা। সাবকাত সাবার কাছাকাছি এসে আচমকা কোলে তুলে নিয়ে নিল তাকে। সাবা চমকে উঠে সাবকাতকে গলা জড়িয়ে ধরে বলল, এটা কি হলো? সাবকাত সাবাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, এমন ভাব করছো যেন এর আগে কখনো আমার কোলে ওঠোনি। সাবা থতমত খেয়ে নিজেকে স্বাভাবিক রাখার ব্যর্থ চেষ্টা করে বলল, তখন তো আমি অসুস্থ ছিলাম। সাবকাত সাবার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি খুব ভালো করেই জানো আমি অসুস্থতার দিনগুলোর কথা বলছি না। লজ্জায় জড়সড় হয়ে সাবা মুখ লুকিয়ে ফেলল সাবকাতের বুকে। আজ রাতটা যে কোন রূপে নেমে আসতে চলেছে তার জীবনে কে জানে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।